আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বিগত কয়েকটা ক্লাসে জ্যামিতির খুঁটিনাটি বিষয় সম্পর্কে আলোচনা করেছি। সেখান থেকে আমরা সম্যক ধারণা লাভের চেষ্টা করেছি। এখন আমরা পরবর্তীতে জ্যামিতি বৃত্ত নিয়ে আলোচনা করব। আমরা মাঝখানে আসলাম বিভাজ্যতার নিয়ম নিয়ে, কারণ আমরা ম্যাথ শুরু করব কয়েকদিনের মধ্যেই। তাহলে এটা সকল ক্লাসের জন্য প্রযোজ্য, একদম 5 থেকে শুরু করে 5, 6, 7, 8, 9 পর্যন্ত লাগবেই। আর যার বেসিক দুর্বল অবশ্যই তার কাজে লাগবে। তাহলে বিভাজ্যতা নিয়ম, তাহলে বিভাজ্যতা হচ্ছে আমরা কোনো একটা সংখ্যাকে কোন কোন সংখ্যা দ্বারা মূলত ভাগ করতে পারি, এটাই হচ্ছে বিভাজ্যতা। তাহলে প্রথমত আমরা আসবো 2 দ্বারা। 2 দ্বারা কোন সংখ্যাগুলো বিভাজিত হয়। তাহলে বলা হচ্ছে যে কোনো জোড় সংখ্যা, এটা মোটামুটি আমরা সবাই জানি যে কোনো জোড় সংখ্যা অবশ্যই 2 দ্বারা বিভাজিত হয়। তাহলে বাচ্চাকে যখন শেখাবেন যে জোড় সংখ্যা কখন হয় এটা তাকে বলবেন। তাহলে জোড় সংখ্যা কখন হবে? যদি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক, একক মানে কি সর্বডানে, তাহলে একক স্থানীয় অঙ্ক যদি 0, 2, 4, 6 কিংবা 8 হয়, তাহলে সেই সংখ্যাটা হবে জোড় সংখ্যা। আর যে কোনো জোড় সংখ্যা অবশ্যই 2 দ্বারা বিভাজিত হবেই। তাহলে যে কোনো জোড় সংখ্যা দুই দ্বারা বিভাজিত হয়। ক্লাসটা যারা মনোযোগ দিয়ে করবে, মৌলিক সংখ্যা নির্ণয় এরপরে তাদের জন্য অনেক সহজ হবে। তাহলে জোড় সংখ্যা কি বললাম? যে সকল সংখ্যার একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় মানে কি সর্বডানে, তাহলে যে সকল সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0, 2, 4, 6 অথবা 8, তারাই জোড় সংখ্যা। আচ্ছা, সেগুলা লিখি, সেগুলাই জোড় সংখ্যা। যেমন ধরি এখন এখানে আমি যদি লিখি 1, 1, শেষে একটা 2 দিলাম, একক স্থানীয় অঙ্ক 2 থাকার কারণে এটা জোড় সংখ্যা হয়ে গেছে। লিখলাম 4, 5, 3, 9, 7, এখানে দিলাম মনে করেন যে 6 অথবা 0, যেটা দেন না কেন ব্যাপারটা সহজ। তাহলে যে কোনো জোড় সংখ্যা অবশ্যই 2 দ্বারা বিভাজিত হবে। তাহলে জোড় সংখ্যা কখন হবে? যে সকল সংখ্যার একক স্থানীয় অঙ্ক মানে সবার ডানেরটা যদি 0, 2, 4, 6 কিংবা 8 হয়, তাহলে সেটা জোড় সংখ্যা হবে। আর জোড় সংখ্যা হলে নিঃসন্দেহে সেটা 2 দ্বারা বিভাজিত হবে। আচ্ছা, এখন আমরা আসবো 3 দ্বারা। 3 দ্বারা কোন কোন সংখ্যা বিভাজিত হবে। খুবই একটা গুরুত্বপূর্ণ নিয়ম আমাদের জন্য, অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে হবে, নোট করে রাখতে হবে। 3 দ্বারা কখন কোন সংখ্যা বিভাজিত আমরা দেখেই বলতে পারবো। সেটা হচ্ছে কি, কোনো একটা সংখ্যা যে সকল অঙ্ক নিয়ে গঠিত তাদের যদি আমরা যোগ করি এবং এই যোগফলটা যদি 3-এর গুণিতক সংখ্যা হয় বা 3 দ্বারা বিভাজিত হয়, তাহলে সেই সম্পূর্ণ সংখ্যাটা 3 দ্বারা বিভাজিত হবে। বলা হলো যে কি, কোনো একটা সংখ্যার যে অঙ্কগুলো থাকবে, অর্থাৎ কোনো একটি সংখ্যা যে অঙ্ক নিয়ে গঠিত তাদের যোগফল যদি 3-এর গুণিতক সংখ্যা হয় কিংবা 3 দ্বারা বিভাজিত হয়, তাহলে সেই সম্পূর্ণ সংখ্যাটা 3 দ্বারা বিভাজিত হবে। কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3-এর গুণিতক সংখ্যা হলে, 3-এর গুণিতক সংখ্যা বলতে 3-এর ঘরের নামতা পড়ে আমরা সেই সংখ্যাগুলো পাবো, অর্থাৎ 3 × 3, 3 × 2 = 6, মানে 3, 6, 9, 12 এগুলা। তাহলে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3-এর গুণিতক সংখ্যা হলে কিংবা যোগফল 3 দ্বারা বিভাজিত হলে সেই সম্পূর্ণ সংখ্যাটি 3 দ্বারা বিভাজিত হবে। এখন আমরা যদি বলি, যেমন উদাহরণ দেই, আমি একটা সংখ্যা লিখলাম 12। 12 সংখ্যাটাতে
অঙ্ক হচ্ছে দুইটা, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 2। এটা 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা। এখন 1 আর 2 এদের কি করতে হবে? যোগ করতে হবে, সংখ্যার অঙ্কগুলোর যোগফল। তাহলে 1 আর 2 যদি তুমি বা আমরা যোগ করি, তাহলে আমরা এখানে কত পাবো? 3। 1 আর 2 যোগ করলে পাবো 3। 3 তো 3 ঘরের নামতা পড়ে আসে, তার মানে 3 হচ্ছে 3-এর গুণিতক সংখ্যা। যেহেতু 3-এর ঘরের নামতা পড়ে 3 আসে এবং এই সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3-এর গুণিতক সংখ্যা হয়েছে, সুতরাং এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজিত হবে। তাহলে 12কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল পাবো 4। এরপর আমরা 3 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা লিখি। মনে করেন আমি লিখলাম এখানে 1, এখানে লিখলাম 3, তাহলে আর এখানে লিখলাম 2। তাহলে দেখেন এখানে 3 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা। তাহলে সংখ্যাগুলো যদি আমি যোগ করি এমনি সাইডে, তাহলে 1 যোগ 3 যোগ 2, 3 আর 2 5, 5 আর 1 6। 3-এর ঘর নামতা পড়তে 6 আসে, যেহেতু 3-এর ঘর নামতা পড়ে 6 আসে, তার মানে এই পুরো সংখ্যাটা 3 দ্বারা বিভাজিত। আমরা একটু ভাগ দিয়ে দেখি। 3 ভাগ 132। তাহলে প্রথমে 13 নিতে হচ্ছে, 4 বার যাবে, 3 4 12। এখানে বিয়োগ করে থাকলে 1 2, আবার 3 4 12। অবশ্যই ভাগ যাবে। এবার আমরা 4 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা নেই। মনে করে নিলাম আমি এখানে আন্দাজি, নিতেই থাকেন, যে কোনো সমস্যা নাই। 5 6, এখানে নিলাম 8, এখানে নিলাম 9, তাহলে এখানে নিলাম মনে করেন একটা কত নিব? 7 নিলাম। আচ্ছা, তাহলে 5 6 8 9 7 এটা বড় সংখ্যায় নিলাম। তাহলে এখন এদের যোগফল করি, দেখি। 5 যোগ 6 যোগ 8 যোগ 9 যোগ 7। বাচ্চারা যেন মনে মনে যোগ করে, আমি এখানে দেখাচ্ছি। তাহলে এখানে 9 আর 7 হচ্ছে 16, 16 আর 8 24, 24 আর 6 30, 30 আর 5 35। তাহলে 5 6 11, 11 আর 8 19, 5 6 11, 11 আর 8 19, 19 আর 9, 19 আর 9 হচ্ছে 28, 28 আর 7 35। আমি শেষে এখানে একটা 1 নিলাম। আচ্ছা, তাহলে আমার যোগফলটা দাঁড়াইলো 36। একটা বড় সংখ্যা নিলাম, 6 অঙ্ক বিশিষ্ট। তাহলে এদের যোগফল দাঁড়াইলো 36। 36 কি 3-এর ঘর নামতা পড়ে আসে? আমাদেরকে আগে চিন্তা করতে হবে। বা 36 কি 3 দ্বারা বিভাজিত? হ্যাঁ, অবশ্যই। 3 বারং 36, অর্থাৎ 3কে যদি আমি 12 বার গুণ করি তাহলে আমরা 36 পাবো। যেহেতু এই সংখ্যাটা আমার 3 দ্বারা বিভাজ্য বা 3-এর ঘর নামতা পড়ে এটা আসে, অর্থাৎ 3-এর গুণিতক সংখ্যা, সুতরাং এই পুরো সংখ্যাটা 3 দ্বারা বিভাজিত হবে। আমরা এখন ভাগ দিয়ে দেখব। তাহলে 3 ভাগ 5 6 8 9 7 1। প্রথমে 3 1 কে 3, বিয়োগ করে 2 6, 3 8 24, এখানে 2 নামলো 8, 3 লং 27, এখানে 1 নামলো, এখানে নামলো 9, 3 6 18, এখানে নামলো 1, এখানে নামলো 7। তাহলে 3 5 15, এখানে নামলো 2, এই 1 নামলো সবার শেষে, 3 7 21। অবশ্যই ভাগ যাবে। যত বড় সংখ্যা হোক না কেন, আমরা দেখলেই বলতে পারবো যে ওই সংখ্যাটা 2 দ্বারা নাকি 3 দ্বারা ভাগ যাবে। তাহলে 2 দ্বারা কখন ভাগ যাবে? যদি সেটা কি হয়? জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা কখন হবে? ওর একক স্থানীয় অঙ্কটা কি হবে? 0 2 4 6 কিংবা 8। আর 3 দ্বারা কখন যাবে? যদি ওই সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3-এর গুণিতক সংখ্যা হয় কিংবা 3 দ্বারা বিভাজিত হয়, তাহলে সেই সম্পূর্ণ সংখ্যাটা অবশ্যই 3 দ্বারা বিভাজিত হবে। তাহলে আমরা আগামী ক্লাসে 4 দ্বারা, 5 দ্বারা, 6 দ্বারা এবং 9 দ্বারা কিভাবে শর্টকাটে ভাগ যায় আমরা দেখব ইনশাআল্লাহ। ধন্যবাদ।